আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করব এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 4 এর লাস্ট পার্টটা। এটা থিওরিটিক্যাল ডিসকাশনটা থাকবে। তো যে টপিকগুলো বাকি রেখেছিলাম সেগুলো ডিসকাস করব। তো টপিকগুলো দেখি আগে। শুরুতে হচ্ছে সোর্সেস অফ এনার্জি। তো আমরা জানি আমাদের যেই এনার্জির যে সোর্সগুলো রয়েছে, এই সোর্সগুলো হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি, একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। নন রিনিউয়েবল কোনটা? যেগুলো একসময় শেষ হয়ে যায়, যেগুলোকে বারবার ইউজ করা যায় না, তাদেরকে বলে নন রিনিউয়েবল এনার্জি। আর রিনিউয়েবল কোনগুলো? যেগুলো বারবার আমরা ইউজ করতে পারি, যেমন হাইড্রো ইলেকট্রিসিটি, বায়োমাস, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, জিওথার্মাল। তো এই দুইটা নিয়ে ডিসকাস করব। শুরুতে নন রিনিউয়েবল এনার্জি। আমরা জানি অয়েল, গ্যাস এবং কোল এগুলো হচ্ছে আমাদের মেইন নন রিনিউয়েবল এনার্জি, এবং ডে বাই ডেতে এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে 100 ইয়ার্সের মধ্যে এই নন রিনিউয়েবল এনার্জিগুলো শেষ হয়ে যাবে। ওকে, তো এখন আর একটা নতুন ধরনের নন রিনিউয়েবল এনার্জি এসেছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। এই নিউক্লিয়ার এনার্জিটার মধ্যেও এক ধরনের ফিউল ইউজ করা হয়। সেই ফুয়েল কোনটা? ফিউলটা হচ্ছে এখানে ইউরেনিয়াম। ওকে, এটা আমরা ডিটেলস ডিসকাস করবো এখানে, নিউক্লিয়ার রিয়েকশনটা, নিউক্লিয়ার এনার্জি কীরকম সেটা। আর এরপরে সোর্সেস অফ এনার্জি, যেটা এই অয়েল, গ্যাস, কোল, এগুলো কিন্তু যেহেতু ডে বাই ডেতে ইউজ হয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে এগুলোকে ওয়াইজলি ইউজ করতে হয়। আর ওয়াইজলি ইউজের জন্যই কিন্তু আমাদের এখন নিউক্লিয়ার এনার্জিটা ইউজ করে থাকি আমরা। এরপর হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। হাইড্রো ইলেকট্রিসিটিটা হচ্ছে আমাদের ওয়াটারের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করা, যেটা বাংলাদেশেও কিন্তু একটা হাইড্রো ইলেকট্রিসিটি আছে, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রামে কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর মধ্যে একটা হাইড্রো ইলেকট্রিসিটি আছে, যেখানে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারছি। ওকে, বাংলাদেশে শুধু একটাই। তো এটা কিন্তু ওয়াটারের ফ্লোটাকে কাজে লাগিয়ে, ওয়াটারের ফ্লোটাকে ধরে রেখে এবং তার কারেন্টের মাধ্যমে কিন্তু টারবাইনকে ঘুরিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। ওকে, তো এটা কিন্তু আমাদের জন্য সুবিধা, এবং ডে বাই ডেতে এটা কিন্তু ইউজটা বাড়ছে। এরপর হচ্ছে বায়োমাস। বায়োমাস মানে হচ্ছে উড ফুয়েল যেটা, এবং এস্ট্রো, এগুলোকে কিন্তু আমরা যে অঞ্চলগুলোতে কিন্তু ইলেকট্রিসিটি নেই, সেখানে কিন্তু তারা কিন্তু বা গ্যাস নেই, সেখানে কিন্তু আমরা কিন্তু এই ফিউল হিসেবে কিন্তু বায়োমাস বা উড ফিউল যেটা এবং এস্ট্রো, এগুলোকে ইউজ করে থাকি। এরপর হচ্ছে সোলার এনার্জি। সোলার এনার্জির মাধ্যমে কিন্তু আমরা সোলার প্যানেল ইউজ করে কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারছি, এবং ডিফারেন্ট টাইপসের ক্ষেত্রে আমরা কিন্তু সোলার এনার্জিটাকে ইউজ করি। এটা হচ্ছে নন রিনিউয়েবল, এটাও কিন্তু কোনোদিন শেষ হবে না। ওকে, এরপর হচ্ছে উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি হচ্ছে আমরা কিন্তু এই যে সাগরে পাড়ে যেখানে প্রচুর উইন্ড থাকে, সেখানে কিন্তু আমরা টারবাইন বা উইন্ড মিল সেট আপ করতে পারি, যার মাধ্যমে আমরা কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। ওকে, এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা। কেন? কারণ এটা হচ্ছে আমাদের স্পেস কিন্তু কম লাগে, কারণ যেহেতু এটা উপরের দিকে উঠে, এনভায়রনমেন্টও পলিউট হয় না, কারণ এটার স্মোকটা উপরের দিকে চলে যায়, এবং এটা কিন্তু ডে বাই ডেতে পার ইয়ারে 30% করে ইনক্রিজ হচ্ছে। অতএব এটা কিন্তু আমাদের জন্য খুবই পাওয়ারফুল একটা এনার্জি হতে যাচ্ছে। এরপরে জিও থার্মাল এনার্জি। জিও থার্মাল এনার্জি হচ্ছে ভোলকানিক ইরাপশনের মাধ্যমে, আমরা জানি যে হাজার হাজার এরিয়া কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। তো এই ভোলকানিক ইরাপশনের মাধ্যমে কিন্তু ম্যাগমা বের হয় বা লাভা। ওকে, মাটির নিচ থেকে যে প্রচুর মেল্টেড স্টেটে যে বিভিন্ন লাভা বা ম্যাগমাগুলো আছে, এগুলো কিন্তু বের হয়ে কিন্তু প্রচুর আমাদের কিন্তু বিভিন্ন এরিয়াকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভোলকানিক ইরাপশন। তো যদি আমরা সেই ফিউ কিলোমিটার দূরে যেতে পারি আর্থ সারফেস থেকে, তাহলে কিন্তু আমরা হিউজ একটা এনার্জি সোর্স পেয়ে যেতে পারি। তো এবং সেটাকে কিন্তু আমরা ইউজ করে কিন্তু আমরা কিন্তু এনার্জি হিসেবে ইউজ করতে পারি। তো এটা এখন এটা অন দ্য ওয়েতে আছে, অন দ্য প্রসেসের মধ্যে আছে। এটা ইউজ করা খুব একটা ইজি না, তবে তারপরেও আমাদের সায়েন্টিস্টরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, এবং এটা একদিনে ইমপ্রুভ হবেই। ওকে, আমরা ইউজ করতে পারবো কোনো না কোনো এক সময়। তো এই ছিল হচ্ছে আমাদের সোর্সেস অফ এনার্জি। এই প্রত্যেকটা এনার্জি সোর্স সম্বন্ধে ধারণা রাখতে হবে। এবং এরপর হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি কোনটা? কনজারভেশন অফ এনার্জি একটা ল আছে। লটা হচ্ছে এনার্জি কিন্তু কখনো ক্রিয়েট হয় না বা ডিস্ট্রয় হয় না। এনার্জি ক্যান বি ক্রিয়েটেড অর ক্যান বি ডিস্ট্রয়েড। এটা শুধু এক ফর্ম থেকে আরেক ফর্মে ট্রান্সফার হয়। ঠিক আছে? তো এনার্জিকে আমরা কিন্তু কখনোই চেঞ্জ করতে পারি না। আমরা যখন কোনো একটা বলকে যখন উপরের দিকে ছুড়বো, তখন স্টার্টিংয়ে যে কাইনেটিক এনার্জিটা থাকে, একদম উপরে গিয়ে কিন্তু সেটাই কিন্তু পোটেনশিয়াল এনার্জি হয়ে যায়। ওকে, তো অতএব এখানে কিন্তু কোনো এনার্জি কিন্তু কম বেশি হচ্ছে না, কাইনেটিতে শুধু এখানে পোটেনশিয়াল হচ্ছে। তো এভাবে শুধু কাইনেটিতে পোটেনশিয়াল বা কোনো পোটেনশিয়ালটা কাইনেটিক হবে না। এখানে যে কোনো এনার্জি একটা শুধু আরেকটার থেকে ট্রান্সফার হয় বা ট্রান্সফর্ম হয়। এখানে কোনো এনার্জি নতুন করে প্রডিউস হয় না বা ডিস্ট্রয় হয় না। তো এটাই আমরা দেখবো এবার, ট্রান্সফরমেশন অফ এনার্জিটা কি। ট্রান্সফরমেশন অফ এনার্জিকে আমরা এখানে এখানে টোটাল 5টা এনার্জির কথা আমি লিখে রেখেছি। তো ইলেকট্রিক্যাল এনার্জি কিভাবে ট্রান্সফর্ম হতে পারে। ওকে, ট্রান্সফরমেশনটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারে, এবং সেটা হয় হচ্ছে আমাদের ফ্যান এবং মোটরে। আমাদের ফ্যান যখন ঘুরতে থাকে বা এটা মেকানিক্যাল একটা মেশিন যেহেতু রান করছে, এই কারণে ফ্যান এবং মোটরের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল এনার্জি পেয়ে থাকি। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে হিট এনার্জি কোথায় পাই? আয়রন মেশিন এবং হিটারের মধ্যে, এখানে প্রচুর হিট প্রডিউস হয়, তার মধ্যে হিট এনার্জি, তার মানে আয়রন মেশিন এবং হিটারের মধ্যে ইলেকট্রিক্যাল থেকে হিট এনার্জিতে কনভার্ট হয়। এরপর হচ্ছে লাইট এনার্জি, বাল্বের মধ্যে ইলেকট্রিসিটির মাধ্যমে যে বাল্বটা যে জ্বলছে, এখানে লাইট প্রডিউস হচ্ছে। এরপরে সাউন্ড এনার্জি কোথায়? স্পিকারের মধ্যে, আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে স্পিকার চালিয়ে কিন্তু সাউন্ড এনার্জি প্রডিউস করতে পারি। এরপর আবার কেমিক্যাল এনার্জি, আমরা যে মোবাইলের ব্যাটারিকে চার্জ করছি, সেই চার্জের মাধ্যমে কিন্তু সে চার্জ পাচ্ছে, মানে কেমিক্যাল পাচ্ছে,
তার মানে সেটা কিন্তু হচ্ছে ইলেকট্রিসিটি থেকে, ইলেকট্রিক এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই 5টা জিনিস হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে বিভিন্ন কনভার্সনগুলো। এরপরে কেমিক্যাল এনার্জিগুলো দেখি। কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট হয় কখন? হিট এনার্জিতে হচ্ছে আমরা গ্যাসের মাধ্যমে যখন কুক করি বা সেখানে আমরা কোনো কিছু রান্না করার সময় গ্যাসকে ইউজ করছি, সেখানে কিন্তু প্রচুর হিটও প্রডিউস হচ্ছে, ওকে, গ্যাসের মাধ্যমে। এরপরে হচ্ছে সেই হিটের মাধ্যমে কিন্তু আমরা রান্না করছি। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। ইলেকট্রিক্যাল এনার্জি কোনটা? বিভিন্ন ধরনের আমরা যে ব্যাটারি ইউজ করি আইপিএস এর মধ্যে, বা ওই যে 12 ভোল্টের ব্যাটারিগুলো, বড় ব্যাটারিগুলো, বা আমরা গাড়ির মধ্যে যে ব্যাটারি ইউজ করি, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। তো কেমিক্যাল থেকে এখানে আমরা ইলেকট্রিসিটি ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে মেকানিক্যাল। মেকানিক্যাল কোথায়? বিভিন্ন ইঞ্জিনের মধ্যে, ওকে, যেমন গ্যাস, পেট্রোল, ডিজেল, এগুলো আমরা বিভিন্ন ইঞ্জিনের মধ্যে ইউজ করি, এবং সেই এগুলো কিন্তু কেমিক্যাল, সেই কেমিক্যাল থেকে কিন্তু ইঞ্জিনটা চলছে, তার মানে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এরপর আরেকটা জিনিস, আমাদের বডিতে কিন্তু এক ধরনের মেকানিক্যাল এনার্জি হয় খাবারের মাধ্যমে। ফুডও কিন্তু এক ধরনের কেমিক্যাল। এভাবে আমাদের বডিটাও কিন্তু রান করছে, আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি, চলতে পারি, সেটাও কিন্তু মেকানিক্যাল এনার্জি। নেক্সট হচ্ছে হিট এনার্জি। হিট এনার্জিটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয় কার মাধ্যমে? যে কোনো ইঞ্জিন, শুধু স্টিম ইঞ্জিন না, যে কোনো ইঞ্জিনের মধ্যেই হিট এনার্জি, হিটটাকেই কিন্তু আসলে এখানে কনভার্সন করা হয়, তার মধ্যে কিন্তু মেশিনটা চলে। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি কোথায়? থার্মোকাপলের মধ্যে। থার্মোকাপলটা ডিসকাস করব। এই থার্মোকাপলটা একটু দেখাবো, যে ডিফারেন্ট টাইপসের বা দুইটা মেটাল যখন একসাথে হবে, ডিফারেন্ট টেম্পারেচারে যখন রাখা হবে এদের জাংশনটাকে, তখন এখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, সেটা আমরা দেখবো একটু পরে। এরপর হচ্ছে লাইট এনার্জি। আমরা এই হিটের মাধ্যমে কিন্তু লাইট এনার্জি প্রডিউস হয় বাল্বের মধ্যে, ওকে, ওখানে ফিলামেন্ট থাকে, ওই ফিলামেন্টের মধ্যে কিন্তু হিট হয়ে হিটের মাধ্যমে কিন্তু লাইটটা ছড়িয়ে পড়ছে, স্প্রেডেড হচ্ছে। এরপর হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হয় জেনারেটরের মাধ্যমে, আমরা জেনারেটর চালিয়ে কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করি, সেই কারণ হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট হচ্ছে। এরপরে হিট এনার্জি। হিট এনার্জি কোথায়? হিট এনার্জি হচ্ছে যে আমাদের বিভিন্ন মেশিনগুলো যখন চলতে থাকে, ওকে, মেশিনগুলো যখন চলে সেখানে কিন্তু ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনের মাধ্যমে মেশিন কিন্তু হিট হয়ে যায়। বা আমাদের বাসায় যখন ফ্যান চলে, তখনও দেখবা 1-1.5 ঘন্টা ফ্যান চলার পরে ফ্যানটাকে টাচ করে দেখবা যে এটা কিন্তু হিট হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। তো এইভাবে মেকানিক্যাল থেকে হিট এনার্জি প্রডিউস হয়। বা আরও নর্মালি বললে, আমরা যদি হ্যান্ড রাফ করি, এটা কিন্তু হাত মুভ হচ্ছে, মানে এখানে মেকানিক্যাল মেশিন চলছে, এবং কিছুক্ষণ পরে দেখবা মানে হাতও কিন্তু আমাদের হিট হয়ে যায়, ওকে। তো এভাবে কিন্তু এখানেও মেকানিক্যাল থেকে হিট এনার্জিতে কনভার্ট হয়। লাস্ট হচ্ছে লাইট এনার্জি। লাইট এনার্জি থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা সম্ভব। সোলার প্যানেলের মাধ্যমে আমরা দেখে থাকি যে আমরা সোলার এনার্জিকে ইউজ করে সোলার প্যানেলের মাধ্যমে লাইট এনার্জিকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে থাকি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন এই যে ছবি তুলে থাকি, আমরা যখন ছবি তুলি, সেখানে ফটোগ্রাফিক প্লেটের মধ্যে লাইটের মাধ্যমেই কিন্তু আসলে একটা ছবি ওখানে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ঠিক আছে। তার মানে লাইটের মাধ্যমে যে আমরা ছবিটা যে একটা পেপারের মধ্যে নিচ্ছি, সেখানে হচ্ছে লাইট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই হচ্ছে কনভার্সনগুলো বা ট্রান্সফরমেশন অফ এনার্জি। এক ফর্ম থেকে আরেক ফর্মে যায়। এনার্জি কখনো ক্রিয়েট বা ডিস্ট্রয় হয় না, এটা শুধু এক ফর্ম থেকে আরেক ফর্মে যায়, কিন্তু এনার্জি অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয় না, এনার্জি টোটাল অ্যামাউন্টটা কিন্তু সেম থাকে, ওকে। এই ছিল হচ্ছে আমাদের এনার্জির কনভার্সনটা। এরপরে এখানে দুইটা জিনিস ডিসকাশন করার কথা ছিল, একটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জিটাকে, এবং আরেকটা হচ্ছে আমাদের যে থার্মোকাপলকে। আগে থার্মোকাপলটা দেখে যে থার্মোকাপলটা কেমন। থার্মোকাপল হচ্ছে এই যে একটা এখানে একটা দুইটা পাত্র আছে, তো এখানে হচ্ছে এখানে কিছু সলিউশন থাকে, এবং এখানে কিছু সলিউশন থাকে, এবং এখানে হচ্ছে আমরা একটা একটা ওয়্যার এখানে কানেক্ট করব। এটা হচ্ছে আমাদের আয়রনের, এটা হচ্ছে একটা আয়রনের ওয়্যার, এবং এখান থেকে আমরা আর একটা ওয়্যার, এটা হচ্ছে আমাদের কপারের, ওকে। তো আমরা যখন আমরা হিট দিব, এখানে যখন আমরা হিট দিচ্ছি, হিট দেওয়ার পরে এবং এখানে হিট দিব না, তার মানে এখানে যখন হিট বেশি থাকবে, এখানে কম থাকবে, এবং এটা কিন্তু একটা জাংশন। জাংশন মানে কি? দুইটা মেটাল কিন্তু একটা পয়েন্টে মিট করছে, যেখানে এটাকে বলা হচ্ছে জাংশন। তো এই দুইটা জাংশন, দেখো, দুইটা মেটালের জাংশনের মধ্যে যদি টেম্পারেচার ডিফারেন্ট রাখা হয়, তখন এই যেখানে হচ্ছে একটা গ্যালভানোমিটারের মধ্যে কিন্তু একটা নিডল থাকে, ওকে। সে কিন্তু এখানে কিন্তু আমরা যখন হিট দিতে থাকবো, তখন দুই ধরনের টেম্পারেচার একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, এবং তখন আমরা দেখতে পাবো যে এটার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এবং এটা আমরা গ্যালভানোমিটারের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো, ওকে। এখানে ডিফ্লেক্ট করবে এই নিডলটা, তখন আমরা বুঝতে পারবো যে সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ট্রান্সফার হচ্ছে। এভাবেই থার্মোকাপলের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায় হিটের মাধ্যমে। দুইটা জাংশনের মধ্যে, ডিফারেন্ট মেটালের জাংশনের মধ্যে যখন হিটের ডিফারেন্ট রাখা হবে, তখন এভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এভাবে থার্মোকাপলের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করা সম্ভব। এটা হচ্ছে একটা থার্মোকাপল, ওকে। এরপর হচ্ছে আরেকটা জিনিস, আমরা নিউক্লিয়ার এনার্জিটা দেখব। আগে নিউক্লিয়ার রিয়েকশন দেখি, বা নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার রিয়েকশন কোনটা? যে রিয়েকশনের মধ্যে নিউক্লিয়াসটা চেঞ্জ হয় তাকে বলে নিউক্লিয়ার রিয়েকশন। যে রিয়েকশনের মধ্যে নিউক্লিয়াসটা চেঞ্জ হয় তাকে বলা হয় নিউক্লিয়ার রিয়েকশন। যেমন একটা হচ্ছে নিউক্লিয়ার রিয়েকশন হচ্ছে দুই ধরনের,
একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। ফিশন কোনটা? যেখানে হচ্ছে একটা একটা লার্জ টাইপের একটা নিউক্লিয়াস ভেঙে এটাকে ডিফারেন্ট টাইপসের নিউক্লিয়াস হয়ে যাবে, মানে ব্রেকডাউন করে দু তিনটা নিউক্লিয়াস ফর্ম করবে, তাকে বলা হয় ফিশন। আর ফিউশন কোনটা? দু তিনটা নিউক্লিয়াস একসাথে হয়ে একটা নিউক্লিয়াস ফর্ম করবে। তার মানে এখানে হচ্ছে একটা ভেঙে যাবে আর এখানে হচ্ছে দু তিনটা মিলে একটা হবে। যেমন এখানে আমরা দেখব এটার মাধ্যমে আমরা যে রিলেশন বিটুইন ম্যাস অ্যান্ড এনার্জিটাকে পড়বো, আইনস্টাইনের লটা। আচ্ছা আগে এটা দেখি, নিউক্লিয়ার রিয়েকশন হচ্ছে যেই রিয়েকশনে নিউক্লিয়াসটা চেঞ্জ হবে তাকে বলা হয় নিউক্লিয়ার রিয়েকশন। নিউক্লিয়ার রিয়েকশনটা হচ্ছে দুই ধরনের, একটা ফিশন, একটা হচ্ছে ফিউশন। এবং এই ফিশন রিয়েকশনটার মাধ্যমে কিন্তু আমাদের নিউক্লিয়ার এনার্জিটাকে ইউজ করে আমাদের কিন্তু এই যে ইউরেনিয়াম, এখানে ইউজ হয় ফিউল হিসেবে ইউজ হয় ইউরেনিয়াম, এবং এই ইউরেনিয়ামটাকে ইউজ করে কিন্তু আমরা কিন্তু এনার্জি প্রডিউস করছি, ইলেকট্রিসিটি প্রডিউস করছি। এটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে। এখানে কীরকম হয়? এখানে হচ্ছে একটা ইউরেনিয়ামের ইউরেনিয়ামের তার প্রোটন নাম্বার হচ্ছে 92 এবং তার ম্যাস নাম্বার হচ্ছে 235। এটাকে যদি এই ইউরেনিয়াম 235কে যদি একটা নিউট্রন দ্বারা যদি, এই যে এখানে হচ্ছে একটা নিউট্রন, ওকে, এখানে যদি একটা নিউট্রনের মাধ্যমে যদি এটাকে হিট করা হয় কোনো একটা, এবং এটার স্পিড কম থাকতে হবে এবং এটাকে কন্ট্রোল করে হিট করতে হবে, এই একটা ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াসকে যদি একটা নিউট্রন দ্বারা যদি হিট করা হয় তখন দেখা যায় এটা ব্রেকডাউন করে। এটা ব্রেকডাউন হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। কি কি ভাগে ভাগ হয়? একটা হচ্ছে ক্রিপ্টন ফর্ম করে আর একটা হচ্ছে আমাদের বেরিয়াম ফর্ম করে। একটা ক্রিপ্টন এবং একটা হচ্ছে বেরিয়াম। ক্রিপ্টনের সিরিয়াল কত? এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 56, ওকে। এবং এখানে এটা হবে 92 এবং এখানে হবে আমাদের 141, ওকে। তো এটা হচ্ছে আমাদের ক্রিপ্টন এবং বেরিয়াম ফর্ম করে। এবং তার সাথে সাথে এখানে কিছু তিনটা নিউট্রন আলাদা হয়ে যায়। এখানে হচ্ছে তিনটা নিউট্রন, এখানে হচ্ছে আমাদের তিনটা নিউট্রন আলাদা হয়ে যায়, ঠিক আছে। এখানে হচ্ছে 3 নিউট্রন, তিনটা নিউট্রন এখানে আমরা তার মধ্যে থেকে তিনটা নিউট্রন সেপারেট হয়ে যায়, মানে এর থেকে আবার তিনটা নিউট্রন বেশি বের হয়। তার মানে কি দাঁড়ালো? এখানে আমাদের ইউরেনিয়ামকে যদি একটা নিউট্রন দ্বারা যদি আমি হিট করি তাহলে দেখা যাচ্ছে যে নিউট্রনটা ভেঙে ক্রিপ্টন এবং একটা বেরিয়াম ফর্ম করবে এবং তার সাথে সাথে তিনটে ইলেকট্রন বের হবে এখান থেকে। এবং এই তিনটে নিউট্রন বের হয়ে কিন্তু এবার এই তিনটা নিউট্রন গিয়ে আরও তিনটে ইউরেনিয়ামকে হিট করছে এবং সেখান থেকে আরও তিনটা বের হয়, 3 3 9টা বের হচ্ছে, সেই 9টা আরও 9টা ইউরেনিয়ামকে হিট করে। এভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকে বলে এটাকে বলা হয় একটা চেইন রিয়াকশন। এই রিয়াকশনটাকে বলা হয় এই কারণে চেইন রিয়াকশন, ঠিক আছে। তার মানে এভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকে এবং এই কাজটাকে ঘটিয়েই কিন্তু, এই ঘটনার মাধ্যমেই কিন্তু আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। এবং কন্টিনিউ যখন চলতে থাকবে এবং এটাকে কন্ট্রোল করা হয়, যদি কন্ট্রোল করা না যায় দেন সেটা একসময় নিউক্লিয়ার, দ্যাট মিনস অ্যাটম বোম ক্রিয়েট করে, ঠিক আছে, একসময় এটা ব্লাস্ট হয়ে যায়। তো সেই কারণে এটাকে কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল করানোর ব্যবস্থা আছে এখানে। তো যাই হোক, তাহলে এটাকে এই কারণে চেইন রিয়াকশন বলা হয়। কেন? কারণ তার মধ্যে থেকে কন্টিনিউ তিনটা নিউট্রন বের হয় এবং তিনটে নিউট্রন আবার গিয়ে তিনটে নিউক্লিয়াসকে হিট করবে এবং এভাবে কন্টিনিউ চলতে থাকে বলে এটাকে বলা চেইন রিয়াকশন। এটা হচ্ছে আমাদের ফিউশন রিয়াকশন। আর ফিউশন কোনটা? ফিউশন হচ্ছে এই যে এটা হচ্ছে একটা হাইড্রোজেনের, এটা হচ্ছে একটা হাইড্রোজেন এবং এটাও হচ্ছে একটা হাইড্রোজেন, ওকে। এই দুইটা হাইড্রোজেন যখন একসাথে হবে তখন এখানে এটা হচ্ছে ডিউটেরিয়াম, এটা ট্রিটিয়াম, এই দুইটা আইসোটোপ একসাথে হয়ে আমাদের এখানে একটা আমাদের হিলিয়াম ফর্ম করে এবং তার সাথে একটা নিউট্রন আলাদা হয়ে যায়, ওকে, এবং তার সাথে একটা নিউট্রন সেপারেট হয়ে যায়। এভাবে হচ্ছে দুইটা একসাথে করে এই রুলসটা কাজে লাগানো হয়। স্থানের মধ্যে কিভাবে হাইড্রোজেন এবং হিলিয়াম একসাথে করে হিট প্রডিউস করে, এভাবেও এখানেও এদের মাধ্যমে হিট প্রডিউস করা যায়, ওকে। দেখো এটা হচ্ছে ফিউশন রিয়েকশন। এখানে এটার কথা বলা নেই, এখানে বলা আছে হচ্ছে এই রিয়েকশনটার কথা, যে ফিউশনটা কোনটা। ফিউশনের মাধ্যমে এভাবে কিন্তু আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে কিন্তু কাজ করে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এনার্জি পাওয়া সম্ভব। এবং এখানে কি ঘটছে ব্যাপারটা, এবং এই কাজটাই করে দেখিয়েছেন, এই কাজটা করা সম্ভব হয়েছিল। এই আমরা পরের টার্মটা যখন দেখব তখন বুঝবো যে সেটা হচ্ছে রিলেশন বিটুইন ম্যাস অ্যান্ড এনার্জি। এটা হচ্ছে আমাদের বিখ্যাত একজন সায়েন্টিস্ট আইনস্টাইন একটা ল দিয়েছিলেন, থিওরি অফ রিলেটিভিটি। সেটা হচ্ছে E= হচ্ছে mc², যেখানে E মানে হচ্ছে এনার্জি, M মানে হচ্ছে ম্যাস এবং C মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট। উনি এই লয়ের মাধ্যমে প্রথম দেখিয়েছেন ভেলোসিটি অফ লাইট। তিনি এই লয়ের মধ্যে প্রথম দেখিয়েছেন ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তিনি সর্বপ্রথম দেখিয়েছেন কোনো একটা ম্যাসকে এনার্জিতে কনভার্ট করা যায় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে। যে এখানে দেখো, এখানে ম্যাস হচ্ছে 235 কিন্তু এখানে ম্যাস হচ্ছে 92 233,
ঠিক আছে, তার মানে এখানে ম্যাসটা কিন্তু একটু কমে গেছে, 2 ইউনিট ম্যাস কিন্তু কমে গেছে। এই 2 ইউনিট ম্যাস কমে এখানে প্রচুর পরিমাণে এনার্জি, তার সাথে প্রচুর এনার্জি ক্রিয়েট হয়। ঠিক আছে, এবং একটা ধারণা করা হয়েছে একটা এনার্জি হিটের মাধ্যমে যে এনার্জিটা প্রডিউস হবে সেটা হচ্ছে 200 মেগা ইলেকট্রোভোল্ট। 200 মেগা ইলেকট্রোভোল্ট। 200 মেগা ইলেকট্রোভোল্ট মানে হচ্ছে, মেগা মানে হচ্ছে 10⁶, 10⁶ ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, তার মানে এখান থেকে হচ্ছে 10⁶ ইলেকট্রোভোল্ট হিট প্রডিউস হয়। ঠিক আছে, মানে এনার্জি প্রডিউস হয়। তার মানে সামান্য একটু হিটের মাধ্যমে কতটুকু এনার্জি প্রডিউস হচ্ছে। তার মানে এখানে এই যে ম্যাসটা যে কমে যাচ্ছে, মানে এখানে দুইটা ম্যাস যে কমে গেল, এই দুইটা ম্যাস 2 ইউনিট ম্যাসের মাধ্যমে কিন্তু প্রচুর এনার্জি প্রডিউস হচ্ছে। এটাই কিন্তু আমাদেরকে দেখিয়েছেন সর্বপ্রথম আইনস্টাইন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, তিনি দুইটা কথা বলেছিলেন। এটা আমাদের 9-10-এর এক্সপ্লেনেশনে নাই, এটা ইন্টারমিডিয়েটে গেলে এইচএসসি লেভেলে গিয়ে পড়তে হবে এটা প্রুফটা। তো ওখানে উনি 1905-এ, ঠিক আছে, 1905-এ উনি সর্বপ্রথম দেখিয়েছেন থিওরি অফ রিলেটিভিটি। ফিজিক্সের লাইফে একটা উনি মানে এক কথায় ডিফারেন্ট কিছু তুলে এনেছিলেন। ঠিক আছে, এবং পৃথিবীটাকে তিনি পাল্টে দিয়েছেন এই থিওরি অফ রিলেটিভিটির মাধ্যমে। ঠিক আছে, উনি দুইটা ল দিয়েছেন, একটা হচ্ছে স্পেশাল ল, একটা হচ্ছে জেনারেল ল। স্পেশাল লটা দিয়েছিলেন 1905-এ এবং জেনারেল লটা দিয়েছিলেন 1915-এ। সেটা এখন আমাদের ডিটেলস না জানলেও চলবে, আমাদের শুধু এই এক্সপ্লেনেশনটা লাগবে যে এনার্জি থেকে কিভাবে আমাদের ম্যাস থেকে কিভাবে আমাদের এনার্জিতে কনভার্ট হয়। ঠিক আছে, সেটা আমরা এখানে দেখব। কিভাবে দেখব? উনি সর্বপ্রথম রিলেশন, ম্যাস এবং এনার্জি রিলেশন দেখিয়েছেন এই ফর্মুলার মাধ্যমে। উনি বলেছেন E=mc², কোনো একটু, এবং সেটাই কিন্তু আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা যায় এবং নিউক্লিয়ার বোম্বের ক্ষেত্রে ইউজ করে থাকি আমরা। তো এখানে আমরা দেখি কোনো একটা জিনিসের ম্যাস যদি 1 কেজি হয়, তখন সেটা আমরা দেখব যে এনার্জি কতটুকু হবে। এখানে হবে 1 × c², c মানে হচ্ছে 10⁸, তার উপর হচ্ছে হোল স্কোয়ার। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেটরে দেখা গেলে দেখা যাবে এখানে হিউজ পরিমাণে হিট প্রডিউস হচ্ছে কিন্তু এটার মাধ্যমে। ঠিক আছে, তো এখানে শুরুতে হচ্ছে 3 × 10⁸, এবং এখানে হচ্ছে স্কোয়ার। তার মানে হচ্ছে 9 × 10⁻16 এনার্জির ইউনিট জুল। এত জুল হিট, মানে এত জুল এনার্জি প্রডিউস করছে 1 কেজি ম্যাস থেকে। তার মানে উনি কিন্তু সর্বপ্রথম পৃথিবীটাকে চেঞ্জ করার পথে এগিয়ে নিয়ে গেছেন। ওকে, তো এটাই হচ্ছে, এবং সেটা আমরা করে থাকি আমাদের পার্সোনাল লাইফে করে থাকি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য এবং নিউক্লিয়ার বোম প্রিপেয়ার করার ক্ষেত্রে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তবে এখানে একটা জিনিস ব্যাপার, যেটা এখানে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ঠিক আছে, এবং এখানে যদি সচেতন না হওয়া যায় তাহলে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যেমন বাংলাদেশে কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রডিউস হয়েছে, এটা হচ্ছে পাবনার রূপপুরে, যেটা 2023 থেকে আমরা কিন্তু ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। এবং সেখানেও কিন্তু দুইটা ফার্নেস আছে, এবং সেখানে 1200 করে 2400 কিন্তু আমরা মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবো। তবে এখানে দুইটা অ্যাক্সিডেন্টের কথা হিস্ট্রিতে মনে রাখতে হবে। একটা ছিল হচ্ছে 1986-এর 26 এপ্রিলের ঘটনা, আর একটা হচ্ছে আমাদের আরেকটা ঘটনা হচ্ছে 2011-এর 11 মার্চের ঘটনা। ওকে, এই দুইটা ঘটনা আমাদেরকে মনে রাখতে হবে, যে দুটো ঘটনা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে মারাত্মক ধরনের ক্ষতি হয়েছিল। এটা ছিল হচ্ছে চেরনোবিল অ্যাক্সিডেন্ট। চেরনোবিল হচ্ছে ইউক্রেন, ওই সময়ের সোভিয়েত ইউনিয়ন, মানে এখনকার ইউক্রেন ডিভাইড হয়ে গিয়েছে, ইউক্রেনের একটা সিটি, সেটার নাম ছিল হচ্ছে চেরনোবিল। সেখানেই কিন্তু একটা পাওয়ার প্ল্যান্ট ছিল, চেরনোবিল পাওয়ার প্ল্যান্ট। সেখানেই কিন্তু মারাত্মক ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে, এবং সেখানে টোটাল 50 লাখ মানুষ কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়। আশেপাশের এলাকা রাশিয়ার মানুষ, বেলারুশ, রাশিয়া, ইউক্রেন, এই মানুষগুলো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, এবং ওই এলাকায় এখনো মানুষ বাস করতে পারে না। এবং আরেকটা ঘটনা ঘটেছিল 2011-এ 11 মার্চ, এটা ছিল হচ্ছে ফুকুশিমা, জাপানের। ঠিক আছে, জাপানের একটা জায়গায়, এবং সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওই সময় কিন্তু এখানে সুনামি হয়েছিল। সুনামি এবং আর্থকোয়েকের কারণে কিন্তু এখানে মারাত্মক ধরনের প্রবলেম হয়, এবং তার মাধ্যমে, এবং সেখানে একটা ফুকুশিমা সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে, এবং সেখানেও মারাত্মক ধরনের ক্ষতি হয়। এবং এই কারণে এখানে আমাদেরকে সচেতন থাকতে হয়। এটা তোমাদের বই এক্সপ্লেন করে দেয়নি, নর্মালি বলে দিয়েছে দুইটা অ্যাক্সিডেন্টের কথা, যাতে আমরা সচেতন হই। বাংলাদেশেও পাওয়ার প্ল্যান্ট রেডি হচ্ছে রূপপুরে, কিন্তু আমাদেরকেও সচেতন থাকতে হবে, এই আর কি। যাই হোক, এরপরে ঘটনাটা হচ্ছে পাওয়ার। পাওয়ার কি? পাওয়ার মানেই হচ্ছে, আমরা পাওয়ার পড়েছি, পাওয়ার মানে হচ্ছে পার সেকেন্ডে কতটুকু কাজ করা যায় সেটাকে বলা হয় পাওয়ার। ঠিক আছে, পাওয়ার হচ্ছে W/T, পার সেকেন্ডে, টি মানে হচ্ছে টাইম, পার সেকেন্ডে যতটুকু আমরা ওয়ার্ক করতে পারি সেটাকে বলা হয় পাওয়ার। ঠিক আছে, তো 1 সেকেন্ডে যে যত বেশি কাজ করবে তার পাওয়ার তত বেশি।
ওকে, তাহলে পাওয়ার হচ্ছে এটার কোয়ান্টিটি, পাওয়ারটা হচ্ছে ওয়ার্ক যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এই পাওয়ারও হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। এবং এটা যদি আমরা ডাইমেনশন বের করতে চাই, এটার ডাইমেনশন বের করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডাইমেনশন বের করব কিভাবে। এটা হচ্ছে W/T, আর W মানে হচ্ছে আমাদের এফএস বাই হচ্ছে টি, এরপর হচ্ছে আমাদের এফএস, এরপর হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এবং এই যে ফোর্সের জায়গায় আমাদের হবে কি এম এস বাই হচ্ছে টি। ওকে, এবং এই এম এর মাধ্যমে এই যে এম এর জায়গায় এম থাকুক, এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন। ওকে, অ্যাক্সিলারেশন মানেই হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই ডিভাইডেড বাই টাইম স্কোয়ার। তো এখানে টাইম স্কোয়ার আর একটা টাইম মিলে হচ্ছে টাইম কিউব, এখানে আগে থেকে একটা এস আছে, তার মানে কি দাঁড়ালো এম এস স্কোয়ার টি কিউব। তো এটাকে যদি আমরা ভাগ করে নিই যে পাওয়ারের ডাইমেনশন কি হবে, তখন এই এম এর কারণে হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে এম, এরপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের লেন্থটা হচ্ছে, তার মানে হচ্ছে এম ডিসপ্লেসমেন্ট, তাই তো, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমাদের লেন্থ এল স্কোয়ার, আর টাইম হচ্ছে T−3, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন। ঠিক আছে, শর্টলি লিখলাম W/T, এখানে W মানে ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আবার ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, আবার অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার, আর একটা টাইম সহ টাইম কিউব হয়ে গিয়েছে, তারপর এটাকে ভেঙে লিখলে ml² T−3, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন। এরপরে হচ্ছে আমাদের একটা ঘটনা আছে যে পৃথিবীতে কোন অ্যানিমেলটার পাওয়ার সবচেয়ে বেশি, এটাকে জানি। কেউ বলবো হচ্ছে হুয়েল, কেউ বলবো হচ্ছে টাইগার, কেউ বলবো হচ্ছে লায়ন, দেখ এভাবে বিভিন্ন কথা আসবে, কিন্তু মাথায় রাখতে হবে সবচেয়ে পাওয়ার বেশি হচ্ছে হর্সের। ঠিক আছে, হর্সের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি, এবং তাকে আমরা দেখব যে সে কিন্তু কখনো কিন্তু শুয়ে ঘুমায় না, সে কিন্তু ঘুমায় কিন্তু দাঁড়িয়ে। এবং সে যখন 20, 25, 30 কিলোমিটার যখন হেঁটে আসলো, দৌড়ে আসলো, তারপরে আসার পরে সে রেস্ট নেয় কিভাবে, তোমরা দেখবে যে তার পা কিন্তু চারটা পার মধ্যে সে যখন রেস্ট নেয় তখন সে একটা পা তুলে রাখে, বাকি তিনটা পায়ে দাঁড়িয়ে থাকে, একটা পাকে সে রেস্ট দেয়, এবং সেরপর এটা নামায় আরেকটা পাকে তুলে নিয়ে বাকি তিনটা পা দিয়ে সে এই পাটাকে রেস্ট দিয়ে বাকি তিনটা পাকে সে ইউজ করে। এভাবে কিন্তু সে কিন্তু তৎক্ষণাৎ আবার একটু পরে আবার ছুটতে পারে। এর জন্য বলা হয় হর্সের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি। এই জন্য এখানে একটা ইউনিট ইউজ হয় 1 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। ঠিক আছে, ওয়াটটা কি, এই পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, পাওয়ারের ইউনিট ওয়াট। কীভাবে মনে রাখবো, এই ডাব্লিউ মানে হচ্ছে কিন্তু জুল, আর এটার টি মানে হচ্ছে সেকেন্ড, তার মানে সেকেন্ড মানে হচ্ছে এভাবে আমরা এভাবে লিখতে পারি জুল পার সেকেন্ডে যত জুল কাজ করতে পারে তাকে বলা হয় ওয়াট। যেমন আমাদের বাসায় একটা বাল্ব আছে, মনে করো যে এটার লেখা আছে, গায়ে লেখা আছে 100 ওয়াট। 100 ওয়াটের মিনিং হচ্ছে এটা পার সেকেন্ডে 100 জুল কাজ করতে পারে। ঠিক আছে, তার মানে 100 ওয়াটের মিনিং, ঠিক আছে 100, কারণ জুল পার সেকেন্ড মানে কিন্তু ওয়াট। 100 ওয়াটের মিনিং হচ্ছে যে এটা 100 জুল ওয়ার্ক ডান করতে পারে পার সেকেন্ডে, 1 সেকেন্ডে, এই জন্য এটাকে বলা হয় 100 ওয়াট। ঠিক আছে কিনা, তো এটাকে মাথায় রাখতে হবে। যে আবার আমাদের কোথাও বলা থাকে যে কোনো একটা আমাদের পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি হচ্ছে 1000 কিলোওয়াট। ঠিক আছে, এই কিলোওয়াটের মিনিং হচ্ছে 1000 কিলোওয়াট, মিনিংটা হচ্ছে 1000 কিলোওয়াট। তো এখানে 1000কে আমরা তখন নিয়ে নেব হচ্ছে ওয়াটে, 000 10 লাখ, তার মানে এটা 10 জুল পার সেকেন্ডে 10 লাখ জুল কাজ করতে পারে, এরকম আর কি। তার মানে এভাবে হচ্ছে আমাদের পাওয়ারের ইউনিটটাকে কনভার্ট করতে হয়, তার মানে পাওয়ারের ইউনিট হচ্ছে আমাদের ওয়াট, এটাকে মাথায় রাখতে হবে। এভাবে হচ্ছে আমরা কন্টিনিউ করব। আর এরপরে হচ্ছে আমাদের নেক্সট যেটা দেখবো আমরা, এরপরে লাস্ট টপিকটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। ঠিক আছে, লাস্ট টপিকটা হচ্ছে আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি কি, ইফিসিয়েন্সি মানে হচ্ছে কোনো একটা মেশিনের মধ্যে, আমরা যে কোনো মেশিন ইউজ করি, আমরা নর্মালি বাইক ইউজ করে থাকি, বাইকের মধ্যে আমরা জানি যে প্রত্যেকটা বাইক কিন্তু সেম ওয়ার্ক করে না। যেমন 1 লিটার ফিউল ইউজ করলে আমরা কিন্তু প্রত্যেকটা বাইকে কিন্তু সেম ডিস্টেন্স ট্রাভার্স করতে পারি না, কোনো বাইকে কম যেতে পারি, কোনো বাইকে বেশি যেতে পারি, কোনো বাইকে 60 কিলোমিটার, কোনো বাইকে 20 কিলোমিটার, কোনো বাইকে 30 কিলোমিটার, তার মানে প্রত্যেকে কিন্তু সেম ডিস্টেন্স ট্রাভার্স করতে পারে না। তো এটাই হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে তার এবিলিটি কতটুকু, এটা পার্সেন্টেজে বের করাটাকে বলা হয় এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কাকে বলে, দ্য রেশিও বিটুইন টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক অ্যান্ড এনার্জি গিভেন বা টোটাল এনার্জি গিভেন ইজ কল্ড এফিসিয়েন্সি। তার মানে এফিসিয়েন্সিকে এখানে ইন্ডিকেট করা হয় ইটা দ্বারা, এটা হচ্ছে একটা গ্রিক সাইন ইটা, এটা দ্বারা কিভাবে, এখানে হচ্ছে টোটাল এনার্জি গিভেন মানে টোটাল যে এনার্জিটা দেওয়া হলো, তার যে টোটাল যে ক্যাপাসিটিটা সেটা, এবং এখানে সে যতটুকু কাজ করলো অ্যামাউন্ট অফ ওয়ার্ক,
অ্যামাউন্ট অফ ওয়ার্ক, সে টোটাল যে কাজটুকুগুলো, এবং সেটাকে যদি আমরা 100% করি, মানে এটাকে যদি পার্সেন্টে নেই, তখন এটাকে আমাদের এফিসিয়েন্সি বলা হয়। এবং এফিসিয়েন্সির কিন্তু কোনো ইউনিট নেই, মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো ইউনিট নেই। কারণ কি, এখানে হচ্ছে এনার্জি যেটা দিব এটার ইউনিট হচ্ছে জুল, এখানেও ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, জুল জুল কাটা, সেজন্য এফিসিয়েন্সির কিন্তু কোনো ইউনিট নেই, এটাকে মাথায় রাখতে হবে আমাদেরকে। এবং এটা কখনো কখনো আমাদের কিন্তু আবার এটা কিন্তু পাওয়ার দিয়ে ইউজ হবে, ঠিক আছে। এখানে বলা হবে যে ইফেক্টিভ পাওয়ার, মানে সে যে কাজটা করলো ইফেক্টিভ পাওয়ার। আর একটা হচ্ছে আমাদের টোটাল পাওয়ার। ওকে, টোটাল পাওয়ার বা টোটাল ইনপুট পাওয়ার মানে হচ্ছে আমাদেরকে মনে করো আমরা বাসায় একটা 100 ওয়াটের একটা বাল্ব ইউজ করছি, তো এটা টোটাল পাওয়ার হচ্ছে 100 ওয়াট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 100 ওয়াট। কিন্তু আমি দেখলাম 100 ওয়াটের বাল্বটা ইউজ করলাম কেন, 100 ওয়াট লাইট পাওয়ার জন্য। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সে পার সেকেন্ডে 100 ওয়াট মানে হচ্ছে পার সেকেন্ডে 100 ওয়াট মানে হচ্ছে পার সেকেন্ডে সে পার সেকেন্ডে 100 জুল ওয়ার্ক ডান করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ক্যালকুলেট করে দেখলাম সে আমাকে 100 জুল লাইট দিতে পারছে না পার সেকেন্ডে, সে আরও কম দিচ্ছে। কেন, তার সাথে সাথে সে কিন্তু অন্য কিছু কাজ করছে, যেমন কি বাল্বটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, হিট প্রডিউস করছে, সেই কারণে সে 100 জুল লাইট দিতে পারছে না পার সেকেন্ডে। এই যে লাইটটা যে কমে যাচ্ছে, এটাকে আমরা পার্সেন্টেজে নিব। আমি ধরে নিলাম সে 80% লাইট দিতে পারলো, ওকে, 100 জুলের মধ্যে 80 জুল দিল, তো এটাকে যদি আমরা 100-এ কনভার্ট করি, পার্সেন্টেজে কনভার্ট করি, তখন এটা হয় 80%। তার মানে এই বাল্বটার এফিসিয়েন্সি হচ্ছে 80%। কোনো মেশিনে, কোনো ইঞ্জিনে কিন্তু 100% এফিসিয়েন্সি কিন্তু 100% হয় না, কারণ কোনো না কোনোভাবে কিন্তু একটু এনার্জি কিন্তু ওয়েস্ট হয়। এই কারণে এফিসিয়েন্সি কখনো 100% হয় না, এফিসিয়েন্সি অলওয়েজ কিছুটা কম হয়, তবে কোনোটার বেশি হয় কোনোটার কম হয়। এই ছিল হচ্ছে পুরো চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্টটা। নেক্সট ক্লাসে আমি হচ্ছে এফিসিয়েন্সি নিয়ে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ডিসকাস করবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।